আমি বিশ্বাস করি যারা আজকে এখানে উপস্থিত, আমি নিশ্চিত করে বলতে পারি তারা সবাই আমার চেয়ে ভালো জানেন রাষ্ট্র বলতে কি বোঝায়। আমরা সবাই নির্বাচনের কথা বলতেছি, নির্বাচন তো করবেন একটা রাষ্ট্রেই। দেশটা রাষ্ট্র কিনা, রাষ্ট্র সবাই আমার চেয়ে ভালো জানে। আমি সিম্পল একটা কথা বলি, মানুষের জান মাল এবং চলাফেরার যে স্বাধীনতা, এটা রাষ্ট্র নিশ্চিত করতে হয়, যেটা 53 বছরে হয়নি। প্রত্যেকের বাড়ি দখল হচ্ছে, বহু লোকের বাড়ি দখল হয়েছে, আর মাল নিরাপদ নয়। আয়নাঘরে যে লোকটাকে ঢুকিয়ে রাখে, রাষ্ট্র তাকে পারমিশন দেয় নাই, কোনো আইন দেয়নি। 57 জন সেনা অফিসার যখন হত্যা হয়, তখন ক্যান্টনমেন্টের বাকি অংশ ঝিমায়। এটা রাষ্ট্র নয়। একটা স্বাধীন দেশে বড় মাপের অফিসার দীর্ঘদিন সেবা দিলে দেশকে, তাকে ক্যান্টনমেন্টে প্রবেশ করার যখন নিষেধাজ্ঞা দেওয়া হয়, এটা কোনো রাষ্ট্র নয়। সেই রাষ্ট্রে কিসের নির্বাচন? নির্বাচনের আগে আপনি এক রাষ্ট্র বানান। রাষ্ট্র আপনাকে বলেনি ক্রস ফায়ার দিবেন, দেখান আমাকে কোন আইন আছে। রাষ্ট্র আমাকে বলেনি যে সামান্য একটা ওসি মেজর সিনিয়র বুকে গুলি চালাবে। এটা কোন রাষ্ট্র? দেশকে আগে রাষ্ট্র বানান। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, আমাদের একটা ভূখণ্ড আছে, কিন্তু সেটা রাষ্ট্র হয়নি। যদি রাষ্ট্র না হয়, কোথায় নির্বাচন করবেন? কথায় কথায় বলে রাজনীতিবিদদের কাছে দেশ নিরাপদ। আমি নিশ্চিত করে বলছি, বাংলাদেশের সবচেয়ে বেশি অনিরাপদ, দেশটা অনিরাপদ হলো রাজনীতিবিদদের কাছে। আপনি চক্ষু বন্ধ করে ভাবেন, যে আয়নাঘরের কথা বললাম, যে ক্রস ফায়ারের কথা বললাম, যে সেনা হত্যার কথা বললাম, শাপলা চত্বরে হত্যা করার কথা বললাম, এটা কোন সামরিক সরকারের অধীনে হয়েছে? কোন ইউনূস সরকারের অধীনে? কোন ফখরুদ্দিন সরকারের অধীনে? এগুলো সব নির্বাচিত সরকারের অধীনে। বারবার কথায় কথায় কেন আপনারা বলেন রাজনৈতিক সরকারের কাছে দেশ নিরাপদ? আপনারা তো প্রমাণ করতে পারেননি। 21 আগস্ট গ্রেনেড হামলা, বটমূলে হামলা, সিরিজ বোমার হামলা কোন সরকারের অধীনে হয়েছে? রাজনৈতিক সরকারের অধীনে। আর আপনি রাজনৈতিক এত কোয়ালিফাইড মনে করলে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে সামরিক শাসন আসে কিভাবে? সে তো প্রজাতন্ত্রের সার্ভেন্ট। তার মানে কি? আপনার অপরাধ অপকর্ম এমন জায়গায় যায় যে কর্মচারীরা আপনার চেয়ে টপে চলে যায়। আপনার কাছে তখন এটাকে মব জাস্টিস মনে হতে পারে, দেশবাসীর কাছে কিন্তু সেটা বিচার, ন্যায় বিচার। এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। যতবার আমাদের সামরিক অভ্যুত্থান হয়েছে, সেটা কিন্তু দেশবাসী গ্রহণ করেছে। পরবর্তী ফলাফল ভিন্ন কথা, সবাই একসেপ্ট করছে। কেন? নট দ্যাট আর্মিকে ভালোবাসে, কারণ জনগণ বোঝে না। জনগণ শুধু বুঝছে আমরা একটা খারাপ পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছি। এখন মব জাস্টিস কথায় কথা আসে। বাংলাদেশের মব জাস্টিসের বয়স 53 বছর। মব জাস্টিসের দুটো ফর্ম বাংলাদেশে, একটা সরকারি, একটা বেসরকারি। সরকারি মব জাস্টিস কোনটা? ওই যে শাপলা চত্বরে হত্যা, সরকারি মব জাস্টিস। আয়নাঘর, সরকারি মব জাস্টিস। এখানে বহু আর্মি অফিসার আছেন, তাদের কলিগকে, ব্রিগেডিয়ার লেভেলের লোকেদের আয়নাঘরে এখানে রেখে আসছে। তারা সব তার জুনিয়র কলিগ বা বন্ধু। দীর্ঘ 7 বছর তারা তাকায় তাকায় দেখছে। হয়তো আর্মি আমার উপরে খেপতে পারে। সরকারের নাম থাকবে অন্তর্বর্তীকালীন সরকার, এবং ওটার ভিতরে মেয়াদ দিতে হবে। এটা তামাশা না, এটা কোনো ক্লাব সমিতি না যে আপনি একটা যা কিছু লিখলে না চলবে। আর 57টা সেনা অফিসার মারা যাওয়ার পর যারা হজম করতে পারে, আমি সিম্পলি বলবো ব্যাকবোনলেস, অথবা একটা চাকরির মায়া। সুতরাং আমি আমার দুঃখ থেকে কথাগুলো বলছি। এই যে নির্বাচন আমরা চাচ্ছি, কিসের নির্বাচন? আমি একটা করলাম মব জাস্টিস, একটা রাষ্ট্রীয় মব জাস্টিস। আপনি বিচার বিভাগীয় মব জাস্টিস দেখবেন। জনগণের আকাঙ্ক্ষা যেটা হয়েছে, জনগণ যেটাকে ন্যায় বিচারের জন্য, সুন্দর নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের ফরমেশন, জনগণ সেটাকে আদালতে কলমের খোঁচায় কিভাবে বাতিল করে দেয়। জনগণের যেটা সিদ্ধান্ত, সেটা আবার জনগণের চাপের উপরে চেঞ্জ হবে, আদালত দিয়ে নয়। আদালত আইন বানাতে পারে না, আদালতের রাইট নাই কোনো আইন বানানোর। আদালত সংবিধান লিখতে পারে না, তার কোনো রাইট নাই। আদালতের কোনো রাইট নাই কোনো সরকারের মেয়াদ দেয়ার। আদালত পারে কোনটা? আইন বানাবে সংসদ, সেটার সাথে সাংঘর্ষিক অংশ বাদ দিতে পারে, কিংবা আইনের ব্যাখ্যা দিতে পারে। আপনি বর্তমান সরকার, সে একটা অন্তর্বর্তীকালীন সরকার। সংবিধানে কি কোথাও আছে যে অন্তর্বর্তীকালীন সরকার? সবাই আমার চেয়ে বিজ্ঞ। আমি দায়িত্ব নিয়ে বলছি, অন্তর্বর্তীকালীন সরকার বলতে সংবিধানে কোনো শব্দ নেই। তাহলে আপনি যে জুলাই ঘোষণাপত্র হলো, সেটার নাম দিতে হবে অন্তর্বর্তীকালীন সংবিধান। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের জন্য লাগবে অন্তর্বর্তীকালীন সংবিধান, সেই সংবিধানে চলবে। এবং সংবিধানের ভিতরে ওই ঘোষণাপত্রে বলা হয়েছে তাকে প্রধান উপদেষ্টা। ইট ইজ জাস্ট ব্লাডি চিটিং। প্রধান উপদেষ্টা মানে কি? সে কি প্রেসিডেন্ট উপদেশ দেয়? প্রেসিডেন্টের সাথে এখন তো দেখাই তো হয় নাই। ওখানে তার পদের নাম দিতে হবে রাষ্ট্রের প্রধান নির্বাহী। সরকারের নাম থাকবে অন্তর্বর্তীকালীন সরকার, এবং ওটার ভিতরে মেয়াদ দিতে হবে। এটা তামাশা না, এটা কোনো ক্লাব সমিতি না যে আপনি একটা যা কিছু লিখলেন। ওখানে লিখতে হবে এই যে এই সরকারের মেয়াদ 8ই আগস্ট 2024 থেকে জুন
2026 পর্যন্ত তার মেয়াদ, এবং এর ভিতরে উনি একটা নির্বাচন করবেন। এটা খালি লিখতে হবে ম্যান্ডেটরি, বিকজ উনি অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই ঘোষণাপত্রের নাম হবে, আবারও বলছি, অন্তর্বর্তীকালীন সংবিধান। এবং এটা যদি আপনারা নোট না করেন, যারা আজকে নির্বাচন করে পাশ করবেন, মাত্র 2000 লোক একত্র হয়ে তাকে চার্জ করে আপনি কোন সংবিধানের অধীনে, সো কল সংবিধানের কথা সবাই বলে, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। যদি আপনি ওই সো কল সংবিধানের কথাও বলেন, নাম্বার 1, সেটা বিলুপ্ত হয়েছে কখন? ওই সংবিধানে কি বলা ছিল যে প্রধানমন্ত্রী পালিয়ে যেতে পারবেন, বা পালিয়ে গেলে কি হবে? সেটা কি সংবিধানে লেখা ছিল? ছিল না তো। সংসদ ভাঙার পর ওই সংবিধান মোতাবেক কি 3 মাসের মধ্যে নির্বাচন? তাহলে তো 8ই আগস্টের পরে 7ই নভেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কথা। ইউনূস সাহেব কে যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিল? আর যারা মেনে নিয়েছেন, তারা কেন মেনে নিয়েছেন? এটার কারণ হচ্ছে তারা জানে আমার সামনে কোনো প্রতিদ্বন্দ্বী নাই, এই জন্য বারবার নির্বাচনের চিৎকার করে। আমি নিশ্চিত করে বলতে পারি, কালকে যদি বলা হয় যে আওয়ামী লীগ আবার নির্বাচন করতে পারবে, তাহলে দেখবেন আজকে যারা নির্বাচন চায় তারা মাঠে নেমে বলবে যে না, তার বিচার হতে হবে। অথচ আজকে তারা বিচার চায় না। সুতরাং আমি বলবো, ফরগটস, আমাকে কেউ ভুল বুঝবেন না। এইরকম যদি হয়, রাজনীতিবিদদের চরিত্র, রাজনীতিবিদদের বৈশিষ্ট্য নাই। একটু আগে আমার ভাই কি নোটিশ পিসে বলছেন পয়সার খেলা। ইয়েস, পয়সার খেলা। ভোটাররা টাকা পায়নি বিগত 3 নির্বাচনে, 14, 18, 24-এ। টাকা পেয়েছে কারা? রাজনীতিবিদদের, ব্যবসায়ীদের টাকা নিয়েছে রাজনীতিবিদরা, রাজনীতিবিদদের কাছ থেকে পেয়েছে প্রশাসন। ব্যাস, শেষ, ফিনিশ। এবং বিগত সরকার ছিল কাদের সরকার জানেন? তার জনগণ ছিল কতজন? মাত্র 15 লক্ষ। অর্থাৎ প্রজাতন্ত্রের কর্মচারীগুলা ছিল তার জনগণ, এবং তাদেরকে সুবিধা দিয়ে ভাইস ভার্সা, আমাকে ক্ষমতায় রাখবি, তোরা দেশ লুটে পুটে খাবি। একটা থানার ওসির সামনে একজন আর্মির ব্রিগেডিয়ার ছিল, চৈতমেশা কদু, আমি দেখেছি। বাংলাদেশ সেই জায়গাটায় নিয়ে গেছি আমরা। এখন বলতে পারেন মব জাস্টিস নিয়ে কথা, চাঁদাবাজি নিয়ে কথা। বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে চাঁদাবাজি হয়। বেনজির সাহেব যখন কালকে চোখ বেঁধে নিয়ে আসে, বলছিল আপনি 50 লাখ দিবি নয়তো ক্রস ফায়ার, এটা রাষ্ট্রীয় চাঁদাবাজি। সচিবালয়ে যখন ফাইল আটকে টাকা চায়, রাষ্ট্রীয় চাঁদাবাজি। আজকে যারা চাঁদাবাজি করে এনসিপির ছেলে পেলে, তাদেরকে আমরা ব্লেম দেই। ব্লেম দিবেন কেন? আমি শয়তান, আমার সন্তান কি সকালবেলা ফেরেশতা হবে? বাংলাদেশে তো চাঁদাবাজির বয়স 53 বছর। ভাবটা এমন যে এনসিপি এই শব্দটা আবিষ্কার করছে, অথচ দে হ্যাভ ইনহেরিটেড দিস ওয়ার্ড। তারা তো ইনহেরিট করেছে। আপনার ছেলে, আপনার নাতি, তারাই তো সার্জিস, তারাই তো হাসনাত। তা আপনি কেমনে আশা করেন আপনি ফেরেশতা থাকলে আপনার সন্তানটা বা নাতিটা ফেরেশতা হইতো? সুতরাং পুরনো শব্দ চাঁদাবাজি, দে হ্যাভ ইনহেরিটেড দিস। এটার জন্য অন্যতম রাস্তা কি? যাদের বয়স মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, নিজে যদি না বুঝেন, সময় আসলে আপনি ধাক্কা দিয়ে ঘরে বের করে দিবে। কথায় কথায় রাজনীতিবিদরা বলে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। এটাকে ক্লাব সমিতি, আমি আবারও বলছি, শেষ কথা বলতে মানে নাই। আপনি আপনার সন্তানকে, যার বয়স মাত্র 20 বছর হয়েছে, তাকে বলবেন একটা বিষয় নিয়ে সকালে একরকম কথা বললেন, তারপরে বিকেল আবার সেটা ঘুরিয়ে পেঁচিয়ে আরেক রকম বললেন, তারপর দিন আরেকটু ঘুরে আরেক রকম কথা বললেন একই বিষয় নিয়ে। ফর গডস, আপনাকে ঘরে ঢুকতে দিবে না সেই ছেলে, বিকজ ইউ আর এ চিট, ইউ আর এ লায়ার। কারণ আপনি একই সাথে 3 ফর্মে কথা বলেন। আর রাষ্ট্রের জনগণ, সকল যারা জনগণ দলের সাথে সম্পৃক্ত, তারাও বলে রাজনীতির শেষ কথা বলতে কিছু নাই। এটা কি তামাশা নাকি? আপনি দেশ চালাবেন, আপনার কথা ঠিক থাকবে না?